বাড়ি শুদ্ধ আত্মীয় কুটুম্বের কোলাহলের মধ্যে এই সানাইয়ের মধুর সুর সারা বাড়ি যেন হেসে খেলে বেড়াচ্ছে। আর কয়েক ঘন্টা পর সম্পূর্ণ আসবে আমার বোন শিখাকে বিয়ে করতে। এত আনন্দের মধ্যে রাত শেষ হয়ে সকাল হয়ে শিখা আমাদের পর হয়ে যাবে। তুমি না সবার বলো বড়দের এত সঙ্গে তোমার না মাথার উপরে বিরাট একটা দায়িত্বের বোঝা। তুমি ঠিক বলেছো মনোরমা, তুমি ঠিক বলেছো। আসলে কি জানো মনোরমা, মানুষ কিছু কিছু সময় সব বুঝে অবুঝ হয়ে যায়। সেই কোন ছোটবেলা থেকে শিখাকে নিজের হাতে গড়ে মানুষ করেছি কিনা, তাই তো দু চোখের জল কোনো বাধায় মানতে চাই না মনোরমা। তুমি শুধু একাই করেছো, তার প্রতি আমার কোনো অবদান নেই। না না মনোরমা না, সে কথা আমি কোনোদিন বলতে পারবো না। কারণ আমার ওই ছোট ছোট ভাই বোনদের মানুষ করার জন্য তোমার মাতৃসত্তার উপর আমি যে কত বড় আঘাত এনেছি সেটা আর কেউ না জানলেও আমি তো জানি মনোরমা, আমি তো জানি। তুমি এসব কথা মনে এনে মনকে আর পিছনে করো না। শোনো, আমি ওদিকে সব কাজ করে রেখেছি। আর কিছুক্ষণ পরে প্রিয়াঙ্কা এসে ওই শিখাকে ওদের সাথে সাজিয়ে দেবে। আমিও আমার ওদিকের কাজ প্রায় গুছিয়ে রেখেছি মনোরমা। বাকি শুধু হ্যাঁ রে ধ্রুব, আমি তো এতক্ষণ তোর কথাই চিন্তা করছিলাম। চিন্তা কি আছে, দায়িত্ব যখন নিয়েছি। হ্যাঁ, দেখো তো বৌদি, এই পালা জোড়াটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরে হাত পড়া খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। নিশ্চয় দারুণ মানাবে, তাই না বৌদি? আচ্ছা বেটি, তোমার পছন্দের এই জিনিসগুলো আমাদের শিখাতে বললে তারপরে খাট যাবে প্রতিমার মতো লাগছে। দেখছো মনোরমা, আমার মেজ ভাইয়ের নজরটা কত উঁচু। তা আমি বলছিলাম কি, এই সাথে ভাবছি তুমি কমাসগুলো চাকরি এর মধ্যে এতগুলো টাকা খরচ না করলেই তো পারছো। এ তুমি কি বলছো বৌদি? এই তো অনেক মহামূল্যবান জিনিস তো তুমি আমার জন্য খরচ করেছো। আমি তো বোনের জন্য সামান্য মাত্র গয়না। ঠিক আছে বাবা, ঠিক আছে। না বৌদি, এই গয়নাগুলো তুমি তোমার কাছে রাখো এবং সময়ে তুমি শিখাকে নিজের হাতে একবার পরিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, তুমি যে এই গয়নাগুলো নিয়ে এসেছো, লোপা জানে তো? কি বলছো গো মেয়ে? পারবো কি করতে দেবে? আমার বড় নিজের ঝাঁকড়ার দোকানে গিয়ে ওই গয়নাগুলো পছন্দ করে অর্ডার দিয়ে গেছিল। সমস্যা দেখো না বাপি, এরা খালি আমার উপরটা দেখে, আমার ভেতরটা না কেউ বুঝতে চায় না। কে বলেছে বোঝে না রে মেজো? এই গয়নাগুলো নিয়ে গিয়ে তুই নিজের হাতে শিখাকে পরিয়ে দিবি। নে। আমি বলছিলাম কি মামনি, তুমি আবার কি বলছো বাপি? এই দেখো না, তোমার জামাই এনেছে বলে আমাকে পড়াতে বলছে, তুমি শুধু শুধু আমাকে বকতে দাও। বলবো কি করতে যাবে? বলছে তুমি না হয় না, আমি কেন পড়াতে বলছি? দিদি হলে ওই বাড়ি সকলেই পড়ো। তাই দিদি শিখাতে গয়নাগুলো পরিয়ে আশীর্বাদ করবে, তাই না দিদি? মেজো, সত্যি মেয়ের কথা কাটটা।
বলবো কি বসতে যাবে। ও আমার বুঝি বাঁকের বেচারা জাগার দিয়ে উঠেছে। ওরে বাবারে বড্ড কষ্ট। যা মেজো মেজো কোথায়কে ঘরের ভেতরে নিয়ে গিয়ে মেজো কোথায় দরকারের ব্যবস্থাটা করে দেবে। না মাই ডিয়ার দিদি, তুমি বলছি আমার আমি তো কাজে গেলে ঠিক আছে না সম্পূর্ণ তোমার। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আসুন মেজো ঘরটা আমার সঙ্গে ভিতরে আসুন। মেজো বৌমা, প্রথমে আমি হয়তো তোমাকে ভুল বুঝেছিলাম, এ কথা সত্য, কিন্তু আজ আমি বেশ বুঝতে পারছি আকাশ চ্যাটার্জির ভাইয়ের চোখ মানুষ চিনতে মোটেও ভুল করেনি। কথা বলি আপনারা অসুবিধা না পড়তো। তাছাড়া আমি মুখে যাই বলি না কেন, আর শিক্ষা আপনাদের ভুল হলো আমার তো একদম, তাই না? আচ্ছা ধ্রুব, আজকের এই এত বড় দায়িত্ব পালনে যাকে আমার সবচেয়ে বেশি ভয় ছিল, সেই আজকে সবচেয়ে বেশি সাহস জুটিয়ে গেল। আসলে জানো কি বললা, ওই চরিত্রটা এরকম। থাক থাক, ও নিয়ে আমি আর বেশি কিছু ভাবতে চাই না, কারণ আমাদের এই পরিবেশে থাকতে থাকতে পরে পরে সব ঠিক হয়ে যাবে। বলবা তোদের নবদম্পতিকে আশীর্বাদ করার সুযোগটুকু তো আমি পাইনি ভাই। বলো তাই আজকের এই শুভ দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর জীবনটা সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। বলবা কিন্তু আমি ভেবে পাচ্ছি না যে লোকালে এত পরিবর্তন হলো কি করে। যে লোক কাল রাত্রে শিখা দিয়ে খরচ দিয়ে আমার সঙ্গে অশান্তি করেছে, তার হঠাৎই এমন পরিবর্তন হলো কি করে? তবে কি এর মধ্যে কোনো না না, এই ব্যাপারটা ঠিক আমাকে যাচাই করে দেখতেই হবে, যাচাই করে দেখতেই হবে। হবে আর কিছুক্ষণ পরে আমার মনের মন্দিরে প্রতিষ্ঠা করে রাখা দেবতার সঙ্গে সেই সম্পূর্ণ সঙ্গে আমার বিয়ে হবে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে, সেই 2 মাস আগে বিয়ের কথা পাকা করে কোথায় চলে গেল আর তার পাত্তাই নেই। আজ 2 মাস পরে সে একেবারে ছাদনাতলায় এসে দেখা হবে, তার সঙ্গে হবে আমার শুভ। এই 2 মাসকে আমার কি কষ্টে কেটেছি তা একমাত্র না, এসব আমি কি ভাবছি, এখন তো আমি আমার নতুন জীবনের কথা ভাববো। কালকে বিয়ের পরে আমাদের হবে মধুনিশি, আর সেই মধুনিশিতে আমি আমার স্বামীকে উপহার দেব। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, মেতে না তোমাকে জানি যদি পারো। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা
শিখা, তাড়াতাড়ি তুমি না ভীষণ একটা কথা বলবো শিখা। একটা কেন হাজারটা কথা বলে মনের সাজে তোমাকে যে কি সুন্দর লাগছে তা বলে বোঝাবার ভাষা আমার জানা নেই। একদম বাজে কথা বলবে না প্রদীপ বাজে কথা নয় শিখা, বাজে কথা নয়। আমার চোখে সত্যি তুমি অনন্যা, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সম্পূর্ণ জীবনে সত্য কুশলিত রজনীগন্ধা হয়ে সারাটা জীবন সর্বকে ভরিয়ে রেখো মন। দেবে দেবে ঈশ্বর সবসময় সব ঠিক সময় করে দেবে। কিন্তু এর জন্য আমি ব্যস্ত করতে আছে তুমি মেয়েদের মতো মেয়েদের ঘরে ঢুকে তুমি গল্প শুরু করে দিয়েছো। সারাদিকে আমি তোমাকে সারা বাড়ি ঘুরবো। আরে বাবা, আমি তো সবে মাত্র এই শিখার সাথে দেখা করতে এলাম। তুমি কি গো বড় বৌদি, প্রদীপটা সেই সকাল থেকে সবারই পরিশ্রম করে চলেছে, ওকে একটু বিশ্রাম নেবার তো সময় দাও। এখন বিশ্রাম নেওয়ার অবকাশ নেই। হ্যাঁ, যতক্ষণ না আসল কাজটা শেষ হচ্ছে ততক্ষণ আমার মনে শান্তি নেই। বোঝো কথা, শুরু হয়ে গেল শিবের গীত। আরে বাবা, আমাকে কেন খুঁজছিলে সেটা বলবে তো? ও হ্যাঁ, এই নানান কাজে আমার সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। এই দেখো না, এই ছানার থেকে বাজতে চললো মানে 10টায় লগ্ন। আরে বাবা, তাতে হয়েছে নাকি? মানে এই লগ্নটা পাঠিয়েছি বর আনতে, এখন কিছু পড়িয়ে দিলে না। আসেনি, নিশ্চয়ই এসে যাবে। এখনো তো যথেষ্ট সময় আছে। তাছাড়া এই গাড়ি ঘোড়ার ব্যাপার তো, রাস্তাঘাটে নিকট হতে আবার কতক্ষণ? এই কথাটা ঠিক আমি বড়দাকে কিছুতেই বলে বোঝাতে পারছিলাম না। এটা মেয়েটা টেনশন মাথায় নিয়ে রাস্তার বাড়ি আর রাস্তা করে চলেছি। তুমি এখানে দাঁড়িয়ে না থেকে বড়দাকে একটু বিশ্রাম নিতে বলো। সকাল থেকে উপবাসে আছে, মাথা ঘুরে পড়লে অসুস্থ হয়ে বিপদ বাড়বে। যাও, তুমি বড়দাকে একটু সামলাও। তার আগে তোমার বেশি কত করে পুরানো বাইরে গেল ঠাকুর দিকে পড়ি আশীর্বাদ ছিঁড়ে নাও দিবি পরে দিয়ে রাখতে চলে যেতে হবে। এই দেখ, আমি তো সব একদম ভুলেই গেছি। তুই ভাবছিস মনে করি দিবি? দাঁড়া বাবা, আমি এক্ষুনি বাইরেগুলো লজ্জায় মাথা একটু দাঁড়িয়ে আছে কেন? একটু হাসো। মেজো বৌদি, এই যে কোনের মেয়েটা, এখানে মেয়েদের মধ্যে সাধারণের মতো দাঁড়িয়ে না থাকে প্যান্ডেলে কি অতিথিদের আপ্যায়ন করো? লোপা, কোনো টুপি আমি রাখিনি না যাবো না। বড়দা, আচ্ছা, কিন্তু কি ব্যাপার বলতো ধ্রুব? আমি ওই প্যান্ডেল থেকে ভাড়ার ঘরে আসতে গিয়ে দেখলাম ঘরের মধ্যে তোর বৌদি কি যেন খোঁজাখুঁজি করছে। বিছানাপত্র, ট্রাঙ্কের যা কিছু ছিল সব ঘরের মেঝেতে ছড়ানো ছিটানো। আচ্ছা, ব্যাপারটা কি বলতো একটু? আমাদের মহা সর্বনাশ। কি সর্বনাশ হয়েছে বৌদি? তুমি যে গয়নার বাক্সটা আমাকে দিয়েছিলে, আমি বিছানায় রেখে তোমার শ্বশুরকে জল করে খেতে দিয়েছি। তারপর তারপর সেই গয়নার বাক্সটা আমি এখন খুঁজে পাচ্ছি না। এ কি বলছো? আমি কত পরিশ্রমের ফলে ওই গয়নাগুলো বোনের জন্য নিয়ে এসেছিলাম, আর তুমি কিনা বলছো? সেই সময় সেই সময় ঘরে আর কে ছিল বৌদি? নিচু মুখে ছাড়া আর তো ঘরে কেউ ছিল না। বৌদি, এটা আমার বাবাকে সন্দেহ করতে দেখি দিদি। ছি মেজো, ছি। এ তুই কি বলছিস মেজো? মেজো মশাই আবার গুঞ্জন তুই খালি না। ও তার সম্বন্ধে পুরো সারা করে আমাকে চিন্তা খুঁজে যাবে না মেজো। কিন্তু আমি ভাবছি এই 1 লাখ টাকার গয়নাগুলো গেলে না কোথায়? ওই কিনা জানা কাজে উড়ে যায়নি। বিয়ের ঝামেলাটা চুকে গেলে আমি ওই গয়নাগুলো তন্ন তন্ন করে খুঁজবো। মনে ঘুরে যদি কোথাও রেখে থাকি তো তোর গয়না নিশ্চয়ই পাবি, নিশ্চয়ই পাবি। কেঁদো না বড় বৌদি, কেঁদো না। এই পিতৃ মাতৃ হারা শিখার জীবনে তোমার চেয়ে বড় গয়না কি
আমার আর কিছু নেই বলতে। আমি তোমাকে কখনোই বলেছি না এই গ্রামে গিয়ে নতুন চার করতে যাও, সেখানে এতগুলো টাকা খরচ করতে দিও না। তো শুনেছিলে আমার কথা? লোপা এখন তোমাদের যা ইচ্ছে করো। কত শখ করে নিজের ননদের জন্য গলার নেকলেসটা কিনে নিয়ে আসলাম। ফোনের সাথে ননদকে দেখবো বলে। আমার সে আশা যখন ছাই পড়লো, তখন তোমাদের কোনো অনুষ্ঠানে আমি আর নেই। কোনো অনুষ্ঠানে আমি আর নেই। মেয়েটা আমার কোনো অভিমান করে চলে গেল। মেজো বৌমাকে একটু শান্ত হতে বল। আমি তোকে কথা দিচ্ছি, ওই জিনিসগুলো যদি পাওয়া না যায় তাহলে আমি নিজের রক্ত বিক্রি করে আমি শিখাকে অলঙ্কারে ছাদনা তোলায় নিয়ে আসো। বড় বৌদি, এসব কথা বাদ দিয়ে এখন কাজের কথা ভাবো। ওই যে শুনতে পেলেন না, রোহিত মশাই বরকে ছাদনা তলায় নিয়ে যেতে বলছে। চলো চলো বরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। কাকে ছাদনা তলায় নিয়ে যাবে প্রতিদিন এসে পৌঁছায়নি। বড় বৌদি কি হলো নক্ষত্র? শিখা সারাটা রাত চাদরা তলায় অপেক্ষা করলো, বল আর আসবে না বল। আমার অনুমান ওই শান্তিপূর্ণ ভাবে প্লেন করে তার ভাই সম্পূর্ণকে নিশ্চয়ই নজরবন্দি করে বড় বৌদি, এখন কান্নার সময় নয়। এই মনকে শক্ত করে শিক্ষার কথা ভাবতে হবে। তুমি ঠিক বলেছ প্রদীপ, তুমি ঠিক বলেছ। এই কয়েক মুহূর্তের মধ্যে উপযুক্ত পাত্রের সন্ধান করে না পারলে শিখা আমার লগ্ন ভ্রষ্ট হবে। এই সমাজ আমাদের এক ঘরে করে দেবে। পাড়া প্রতিবেশীরা আমাদের দেখলে ঘৃণায় মুখ লুকোবে। ও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করি, কি করা উচিত? তুমি একটু শান্ত হও, তুমি একটু। শান্ত হতে বলছো? আমি দেখছি কি করা যায়। এই যে আপনারা শুনছেন, আজকের বিমান আসলে উপস্থিত অতিথিদের আমি জানাচ্ছি। হ্যাঁ, আমি এক পুরো কমলে হতভাগিনী মা। আপনাদের কাছে করজনে বেরিয়ে করে বলছি, আপনাদের মধ্যে কেউ কি ব্যক্তি আছে যে আমার এই পুরো কমলে বেরিয়েটাকে পুরো মঞ্চার হাত থেকে বাঁচাবে। বৌদি, কেউ আসবে না, কেউ আসবে না, রমন, কেউ আসবে না। তুমি গলা ফাটিয়ে ফেললেও এই শান্তপর সমাজ থেকে কেউ হাত বাড়িয়ে দেবে না। কর্তা! নিশ্চয় আসবে। আসবে, বলবো কি ঘটতে যাবে। এই হরদর ঘটতে যাচ্ছে এত বড় রাজকীয় যজ্ঞ কিছুতেই নষ্ট হতে দেবে না। হ্যাঁ বাবাজি, হ্যাঁ বলবো কি ঘটতে যাবে। কথাটা আমার কানে আসতেই বোন আমি রেডি করে দিয়ে গেছি। আপনার মুহূর্তের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাহলে অযথার কাল বিলম্ব না করে আপনি সুস্থভাবে নিয়ে আসুন। বলবো কি ঘটতে যাবে। বাবু, ও বাবু, বলবো কি ঘটতে যাবে। মাস্ট্রি আপনার পছন্দ তো বাবু? বাবু নয়,
ফটিক চাঁদ থলথলে মহাপাত্র। হ্যাঁ, আমি জাতা ঘরের জাতা ছিল নয়, রীতিমতো নাম জাদা ফুটবল ফ্যাক্টরির মালিক। আমি বলেছি বাঙালি এখানে আর অতটা কাজ নষ্ট করে এই ভোটকে সামনে তোলাই নিয়েছে। হ্যাঁ, কারণ মেসমশাই সাধনা তলায় যাবার আগে আমার বোনের মতামতটা নেওয়া প্রয়োজন। এটা কেটে গেল বলে আমি যদি তোমাদের এতই গণপ্রভ হয়ে থাকি তাহলে তুমি আমাকে গলা কেটে শেষ করে ফেলো দাদা। তুমি কাকতাড়ুয়াটাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আমি কাকতাড়ুয়া? এত বড় অপমান! দোহাই তোমাদের, তোমরা দয়া করে আমাকে আর অনুরোধ করো না। বলবো কি করতে গেলে আমি বলছিলাম কি মামনি, তুমি যদি ওই ছোটবাবুকে বিয়ে করো, তোমার কোনো ভাবনা কোনো চিন্তা, তোমার সারা শরীর আমি বিড়ি দিয়ে ছুরি সোনার অলঙ্কারে ভেঙে দেব। উনি যতই প্রলোভন দেখার বড়া শিখার মতে কোনো কাজ করে না, কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। তুমি কে ছোকরা শরীরের সাথে ফড়া মারছ? এই শালা ফটিক চাঁদ, আর একটা বাজে কথা বললে এক খুশিতে তোমার মুখটা আমি বাংলা পড়া ছড়িয়ে দেবো। আমাকে অপমান! আমিও ফটিক চাঁদ থলথলে মহাপাত্র, এর শেষ থেকে তবেই ছাড়বো। হ্যাঁ, বলবো কি করতে যাবে, কাজটা কিন্তু তুমি ভালো করলে না বাবাজি। ও তো বুঝিয়ে বুঝিয়ে ওই ফটিক বাবাকে আমি রেডি করে নিয়ে এসেছিলাম, তাকে তোমরা অপমান করে দাঁড়িয়ে দিলে। বলবো কি করতে যাবে, সারাটা জীবন মেয়েটাকে কলঙ্কের মতো মাথায় নিয়ে চোখের জলে মারতে হবে, চোখের জলে মারতে হবে। শিক্ষার জীবনের এই পরিস্থিতি দেখে চুপ করে থাকতে বৌদি, আমি আর কি করবো বলো? আমার শ্বশুর মশাই আইনে লোপার বাবা একটা তো সুপাত্র জোগাড় করে এনেছিল। তোমরা যদি হাতে রকি পায়ে ছেড়ে তাদের অপমান করে তাড়িয়ে দাও, সেখানে আমার আর কি করা হয়েছে বলো? তুমি যা ভালো বুঝো তাই বলো। দাঁড়াও বৌদি, আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা প্রদীপ, তুই তো আমাকে একটু বলেছিলি শিখাকে তোর খুব ভালো লাগে। কি জায়গা তুই বলছিস? কিসের লজ্জা ভাই, আমি বড় বৌদি হয়ে তোমার কাছে হাত থেকে অনুরোধ করছি, এই লজ্জার হাত থেকে আমার শিখাকে উদ্ধার করে আমাদের সকলের মুখে একটু হাসি ফুটিয়ে দাও। না বৌদি, না, এই কঠিন অনুরোধ আমি রাখতে পারবো না। কেন? কেন ভাই প্রদীপ, আমার বোন কি তোমার অযোগ্যা? এ আপনি কি বলছেন বড়দা? শিখা আমার কাছে অনন্যা। তাই যদি হয়ে থাকে তাহলে তোমার অন্যকে তুমি সামান্য করে তোমার জীবনে তুমি একটু স্থান দিতে পারছো না কেন? আসল কি জানেন বৌদি? পিতৃমাতৃহারা এক অধম সন্তান আমি, যারা পূর্ববংশ অল্পক্ষণে হারিয়ে গেছে তা আমি জানি না। তাই আপনাদের বংশ বর্ণিলে কলঙ্কের কালিমা লেপন করে এই শিখার ফুলের মতো সুন্দর জীবনটাকে আমি কলঙ্কিত বোধ করি।
কবিতা। দাদার বন্ধু হয়ে এসে তার ছোট বোনের বিয়েতে কত পরিশ্রমী না তুমি করলে, কিন্তু তার শেষ কাজটা না করে চলে যাচ্ছ। এই হতভাগিনী, এই সেদিকে তুমি সিঁদুর দিয়ে তাকে সহধর্মিণী হিসাবে গ্রহণ করতে নাই বা পারলে, তার চিতাতে এক টুকরো কাঠ তো তুমি দিতে ওই অরক্ষণের কথা তুমি আর বলো না। পর্দা, বড় বৌদি, আপনার আয়োজন করুন, না অন্যায়ের বেড়া ছিন্ন করে এই শিক্ষাকে আমি ধর্ম কর্তৃরূপে গ্রহণ করবো, কর্তৃরূপে গ্রহণ করবো। তাহলে আর দেরি নয়। মনোরমা, তুমি ওদের তৈরি হতে বলো। শঙ্খ আর উলুধ্বনিতে মাতিয়ে তুলো সারা বাড়ি। এই হতভাগা নক্ষত্র সারাইটা জোরে জোরে বাজাতে বল। ওরে কে আছিস? বাজিগরকে বোমের গাছে আগুন দিতে বল। এসো, আমার কাছে এসো। আয় শিখা, তুই আমার কাছে আয়। ঝাঁকনা তোলায় যাবার আগে আজকের এই শুভ লগ্নে আমি তোদের দুহাত এক করে ওরে, ঈশ্বর তোদের চিরা সুখী ওরে শিখা, তুই আমার বন্য, আমার মেয়ে। তাই তো এই মুহূর্তে মনে পড়ছে তুই কি আমার পুতুল, পুতুল সেই ছোট্ট যাকে স্বপ্ন আমার দুর্গ যাকে স্বপ্ন আমার দুর্গ আমার পুতুল, পুতুল সেই ছোট্ট যাকে স্বপ্ন আমার দুর্গ যাকে স্বপ্ন আমার দুর্গ নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, তোর তোর মন দিতম কতই নতুন 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 করে তোকে যতই সাজাতাম, তোর তোর মন দিতম তোকে নতুন নতুন আজকে দেখি নতুন চোখে লাগছে সবার খেয়ে, আজকে দেখি নতুন চোখে লাগছে সবার খেয়ে। তবু কেন জলসে আমার দু চোখ দিয়ে, তবু কেন জলসে আমার দু চোখ দিয়ে। তুই কি আমার পুতুল, পুতুল তুই করতে হবে আমি সকলি তোর প্রতি চোখে যাকে স্বপ্ন আমার তোর প্রতি চোখে যাকে স্বপ্ন আমার তোর প্রতি চোখে। কেড়ে নিয়েছি ওই কুকুরগুলোর মুখের খাবার আমি তোমরা সবাই কি মজা, কি মজা, কি মজা। তোরা হেরেছিস, আমি জিতেছি। জানো আমি কতদিন আমি পেট ভরে খাইনি, খিদের জ্বালায় আমার নাড়ি ছিঁড়ে যাচ্ছে। আজ না, আজ আমি পেট ভরে খাবো, আমি পেট ভরে খাবো। আর তোরা ফেল ফেল করে আমার
দিকে চেয়ে থাকবি। এই খাবারটা আমি না হয় পেট ভরে খাবো, কিন্তু আবার লালটু পাল্টু ওরাও তো খাবারের জন্য করছে। তার চেয়ে এই খাবারটা আমি রেখে দিই, ওদের ফিরে পেলে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো। আনন্দ করে খাবো। তুই এখানে কি করছিস? আমি খুঁজছি। আজ 15টা বছর ধরে শুধু আমি খুঁজেই চলেছি। ফক্কা, সবই ফক্কা। বেশি পাগলামো করলে ঠেকিয়ে তোর খবর একেবারে আমাকে মারতেন না বাবু, আমি তো চোর নই। চোর নষ্ট কি? আমাকে তাকে ঝুলির মধ্যে কি লুকানে? না তো বাবু, এই দেখুন না, আমি কিছু লুকাইনি তো। কিছু না, আমি সত্যি বলছি বাবু, আমি কিচ্ছু লুকাইনি। আমি কিছুতেই বার করবো না। এটি আছে আমার হারানো স্বপ্নের খুঁড়া, খাবার তোমাকে আমি কিছুতেই দেবো না, আমি কিছুতেই দেবো না। খাবার আমি তোমাকে কিছুতেই দেবো না, কিছুতেই না। এখনো ভালো ভালো বলছি না, খুলবো না। ঝুলে আমি কিছুতেই খুলবো না। আমার খোলা মেরে ফেললেও এই ঝুলে তোমাদের আমি দেবো না, এই খাবার তোমাদের আমি কিছুতেই খেতে দেবো না। কেন তোমাকে দিতে হবে নাকি? ইয়েস, দিতে হবে। Who are you? I am a fireman of শান্তিপূর্ণ ভাবে। একদম চাকরের মুখে বড় বড় কথা সহজ হয় না। কথাটা আপনি ঠিক বলেছেন স্যার, কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই পৃথিবীতে কেউ চোর কিটিংবাজ ভিখারি বা পাগল হয়ে জন্মায় না, জন্ম নেয় একটা সুস্থ মনের অবলা মাংসপিণ্ড হয়ে। তুমি ঠিকই বলেছো বন্ধু, তুমি ঠিকই বলেছো, কিন্তু এরা যে সে কথা বোঝে না। আর এরা বা বুঝবে কি করে? এদের বুদ্ধির ঘরে যে তালা বন্ধ। এরা যে মির্জাপুরের বংশধর। আজ তোকে আমি রেহাই দিলাম, কিন্তু দ্বিতীয় দিন যদি এই এলাকায় দেখি লোকাবে ঢুকিয়ে মজাটা টের পাইয়ে দেবো। কথাটা মনে রাখিস কেন? এই যা না না না, আমি ভয় করি না। আমার যা ছিল তোরা তো সবই নিয়েছি, বাকি শুধু এই আজ পুরো শরীরটা প্রয়োজনে এটাও না হয় না। না আমি মরবো না, আমি মরবো না। আমি মরে গেলে আমার লালটু পল্টু এদের খুঁজবে কে? লালটু পল্টু মানে লালটু পল্টু ওরা আমার ছেলে গো, আমার ছেলে। ওই ওরা আমার ছেলে দুটোকে চুরি করে নিয়ে গেছে, আমার যুবতী স্ত্রীকে বেচ্ছুতি করে নষ্ট করে একটা বদ্ধ করে আটকে আগুন দিয়ে পুড়িয়ে
বলল আমার দুই সন্তানকে উদ্ধার করার জন্য জ্বলন্ত আগুন ভেদ করে আমি ঘরের মধ্যে ঢুকে দেখলাম স্ত্রী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে পড়ে আছে, কিন্তু ছেলে দুটো নেই গো, ছেলে দুটো নেই। ওই ছেলেদের খুঁজতে গিয়ে আমার সারা শরীরটা গেল পুড়ে। ওই পেয়ে গেলাম আমি স্ত্রী হত্যার জ্বলন্ত প্রমাণ। কিন্তু কে সেই দুরাচার যেমন নৃশংস কাণ্ড ঘটিয়েছে? না এই কথা আমি তোমাকে বলবো না। ওই শয়তানটা গা ঢাকা দেবে, আমার প্রতিহিংসা বন্ধ হয়ে যাবে। না এখানে সময় নষ্ট করলে হবে না, যেভাবে হোক আবার ছেলেদের খুঁজে বার করতে হবে। তারপর যে শয়তান আমার স্ত্রীকে তার কামনার ক্ষত বিক্ষিত করে রক্তাক্ত অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে মেরেছে, যে মুহূর্তে আমি তাকে পাবো তাকে মাটিতে আছড়ে ফেলে তার হৃদপিণ্ডটাকে উপড়ে নিয়ে তার টাটকা লাদার আর রক্ত আমি গরু গ্রাসে পান করবো। কিন্তু কে সে আগন্তুক যার মুখে অবিরাম বর্ষিত হয়ে চলেছে সেই হারানো দিনের স্মৃতির কথা? না ওনাকে হাত ছাড়ানো হবে না, যেভাবে হোক ওনার জীবনের আসল তত্ত্ব আমাকে উদ্ধার করতেই হবে। আজ আমি তোমার কর্ণ বাধা মানবো না। কথা শুন বেটা, আমার কথা শুন। না তোমার কোনো কথা শুনবো না। আজ আমি সারাদিন মদকে বেহুশ হয়ে থাকতে চাই। অপমুখ খাস না রে বেটা। ওরে বেটা, মুখ মাংস বাঁচাবার পথ দেখাই না, বরং ধীরে ধীরে মৃত্যুর পথ তৈরি করে দে। মৃত্যু কিন্তু মদ না গেলে আমি যে মনের জ্বালা জুড়াতে পারছি না। গুরু বলছিস বেটা, মদ না খেলে সুস্থ সবল নিরহ মানুষগুলোকে ওই শয়তান শান্তিপূর্ণ ভাবে কামড়ার কষাই খেলায় বলি দেব কি করে? এটা বলতে পারো গুরু, বলতে পারো কেন আজ ওই শান্তিপূর্ণ ভাবে কেন গোলাম হতে হয়েছে? কেন অসহায় যুবকদের তাদের বাপ মায়ের বুক থেকে জোর করে ছিনিয়ে নিয়েছে শান্তিপূর্ণ ভাবে লাউসার খাঁচায় বন্দি করতে হচ্ছে? আমরা যে শান্তিপূর্ণ ভাবের কাছে বিক্রি হয়ে গেছি। তার মানে আজ থেকে 5 বছর আগে তোর ভীষণ অসুখ করেছিল, তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তোকে দেখে ডাক্তার বাবু বললে ভয়ঙ্কর রোগের হাত থেকে বাঁচাতে গেলে অনেক টাকার প্রয়োজন। কি বলছো গুরু? আমি কত টাকা জোগাড় করতে পারিনি রে বেটা। তোকে ওই কাল বিমানের হাত থেকে বাঁচাবার লাগে কত বাবুর পায়ে ধরে কাকু তো মিনতি করেছি কিছু সাহায্যের জন্য, কিন্তু এই গরিবের মুখে কেউ এতটুকু মেহেরবানি করে। আপনি দয়া না করলে আমার বেটাকে যে আমি বাঁচাতে পারবো না। আরে ওঠো কুরবান, ওঠো, বলো এই মুহূর্তে তোমার কত টাকার প্রয়োজন? আজকে বাবু 25,000 টাকা। মাত্র 22,000 টাকা? এ বাবু 25,000 টাকা দিয়ে আপনি দয়া না করলে আমার বেটাকে যে আমি বাঁচাতে পারবো না বাবু। আহা, দয়ার কথা কেন বলছো কুরবান? আমি তোমাকে টাকা দেব,
তার বিনিময়ে তুমি আমাকে কিছু কাজ করে দেবে। কিন্তু আসল কথাটা কি জানো কুরবান, এই গানটা হচ্ছে কলি গান, শেয়ালে চাটে বাঘের গান। টাকা নেবার সময় কত কান্নাকাটি, কত কাকুতি মিনতি, কিন্তু প্রয়োজন মিটে গেলে এই দুঃসময়ের কথা আর কারো মনে থাকে না কুরবান। তাদের মধ্যে আমাকে ফেলবেন না বাবু, আমি গরিব হলো একজন ধার্মিক মুসলমান। উপকারের ঋণ শোধ করতে হলে আপনার পায়ের মূল্যে আমি দিক দিয়ে পরিষ্কার করে দেবো। লেকিন আরে ছি 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 ছি, এসব কথা কি যে বলছো কুরবান, এসব কথা কানে শোনাও যে মহাপাপ। মেহেরবানি করে আমাকে ফিরিয়ে দেবেন না বাবু। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, প্রয়োজন হলে এই কুরবান খা তার দিলের কলিজাটা উপরে আপনার হাতে ধরিয়ে দেবে, তবু সে কখনো নিমক ফেরানি করবে না। বেশ বেশ বেশ, তোমার কথা মতো তোমাকে আমি এই 25,000 টাকাই দিলাম। আল্লাহ আপনাকে সওয়াব করুন বাবু। কিন্তু বুয়াদ রাখো কুরবান খান, টাকা নিয়ে বেইমানি করলে এই শান্তিপূর্ণ ভাবে কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। মাত্র 25,000 টাকার বিনিময়ে নিজেকে নরকের গিট ছাড়িয়ে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াতে পারবো না গুরু, পারবো না। শান্ত হবে না, শান্ত 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 জানি হতে পারছি না গুরু। তোমার কথা শুনে আমার সারা শরীরে রক্ত যেন টকবক করে ফুটছে, আর মনে হচ্ছে না। বাধা দিও না গুরু, বাধা দিও না। আজ আমি ওই শহীদের শান্তিপূর্ণ ভাবে মুখোমুখি দাঁড়িয়ে কৈফিয়ত চাইব। কেন তোমাকে ওখানে একটা পা হারাতে হলো? যার চক্রান্তি কপালে শত শত সংসার চলছে আজ অশান্তির আগুন। কেন আজ আমাকে হতে হয়েছে পুলিশের কানায় বস্তা? কৈফিয়ত চাই শান্তিপূর্ণ ভাবে, কৈফিয়ত চাই। আজকেই হবে তোমার সঙ্গে আমার হিসাবের মোকাবিলা, হিসাবের মোকাবিলা। আমি শান্তিপূর্ণ ভাবে আমার ভাই সম্পূর্ণ ফিরে এসে আমার সাথে মোকাবিলা করার আগে আমি তার জন্য ওষুধ রেডি করে রেখেছি, শুধুমাত্র প্রয়োগের অপেক্ষা। হাসি বন্ধ করুন বড় বাবু, আপনি হাসি বন্ধ করুন। আপনি এভাবে হাসবেন না। কেন হাসবো না ফটিক চান? আজকে আমার বড় আনন্দের দিন। আজকে আপনার আনন্দের দিন নয় বড় বাবু, খুবই দুঃখের দিন। তার মানে এসব কথা তুমি কি বলছো ফটিক চান? আপনার কথা মতো যথা সময়ে ভোট সেজে আমি শিখাকে বিয়ে করতে গেছিলাম, কিন্তু কিন্তু আমার কি ফটিক চান? ওই সালার বেটা সারা হলো গোস্বামী মনের খেয়ালে আপনার সব প্ল্যান ওই মাল করে দিলে। ফটিক চান! আজকে বড় বাবু অল্প কি ফটকে যাবে? সঠিক কাজের কোনো দোষ নেই বড় বাবু, সব দোষ ওই বেজন্মার বাচ্চাটা। তাহলে ওই শিখার বিয়েটা আজকে সকালগ্নে হয়ে গেছে, তবে অল্প কি ফটকে যাবে? একটু চেষ্টা করলে মাল আপনার গোডাউনে চলে আসবে। এসব কি বলছো তুমি? ভালো মাল আমার গোডাউনে পৌঁছে যাবে মানে? বলবো কি ফটকে যাবে? প্রাপ্তি না পেলে আমার মগজ আমার কাজ করে না। বেশ, এই নাও। কিন্তু ভালো থাক, ছলে বলে কৌশল যেভাবেই হোক ওই শিখা আর মনোরমাকে কিন্তু আমার চাই। পাবেন বড় বাবু, পাবে। প্রাপ্তি যখন আমার হাতে এসে গেছে, ধরনের মাল আপনার বেডরুমে
এতে গেল বলে হলধর আজকে করব কি পড়তে যাবে আকাশ ছেড়ে যে মন সুন্দর শিখাকে যে বেতন করে বিয়ে করেছে হ্যাঁ শুনলাম তার 7 কুলে বাতি দিতে কেউ নেই। ও বাবা রঘু দেখেছো রঘুর পান দেখো রে ফটিকটা বেশ থামলাম বলবো কি পড়তে যাবে তাই আমি বলছিলাম কি বড় বাবু হ্যাঁ বলো এই ফাঁকা সময় বুঝে কুরবান আর জগাকে দিয়ে যদি হলধর বলতে হবে না আর বলতে হবে না কিন্তু শিখাতে হলো আর মনোরমাকে বলবো কি পড়তে যাবে বড় বাবু আকাশ চ্যাটার্জির সংসারে চিতা জ্বালাবার কাজ সাজানো হয়ে গেছে শুধু আগুনটা দেবার অপেক্ষা মাত্র এ চলো 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 এই নাও আরো 100 টাকা দাও আগে আমার মেয়ে লোক তার যৌবন তত্ত্ব দিয়ে ধ্রুবর শরীর থেকে দয়া মায়া বিবেক মনুষ্যত্ব কষ্টগুলো অপারেশন করে বাদ দিই তারপর লোপার সঙ্গে হবে আমার মানে তার আগে আমার হাতে যে অনেক কাজ জমা হয়ে আছে হলদা কি কাজ আকাশ চ্যাটার্জির ছোট ভাই নক্ষত্রকে বাড়ি থেকে তাড়াতে হবে আর ধ্রুবকে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে আসতে হবে ওই শহরের ফ্ল্যাটে তারপর বলবো কি ফসকে যাবে তারপরে ওই মনোরমা হবে আমার হবে আমার এত উল্লাসের হাসি আসি কেন কি যে বলেন ছোট বাবু কতদিন পর আপনি বাড়ি ফিরছেন এখন হাসবো না তো কাঁদবো নাকি হ্যাঁ তুই যে আমার কত ভালোবাসিস তা আমার জানতে বাকি নেই এই কথা আপনি বলতে পারবেন ছোট বাবু কতদিন আপনি বাড়িতে ছিলেন না তাই আমি খেয়ে ঘুমিয়ে কিছুতেই শান্তি পাইনি তোর বোকা তুই এক কাজ কর এই ব্যাগটা বাড়িতে রেখে আয় আমি একটু আসছি এই তো সব খুললে এক্ষুনি আমার কোথায় যাবে তোকে যা বলছি তুই তাই কর আমি যাবো আর আসবো না মানে আমি বলছিলাম কি শোনো কি যে বলতে চাইছেন সেটা আপনি বলুন না বললেও আমি কিন্তু বলতে পারি আপনি বিনা অনুমোদনে ভেতরে আসার জন্য আপনাকে ক্ষমা করবেন আসলে আসলে অনেক চেষ্টা করে না আপনাকে আমি করতে পারিনি তাই বাড়িতে আসতে আমি বাধ্য হয়েছি আই এম সরি দেখুন আমার হাতে সময় খুব কম যদি প্রয়োজনটা বলেন তাহলে আমি খুশি হব ব্যাপারটা হলো কি মানে এই স্টেশনে আপনি আমার পাশে সিটে বসেছিলেন নিশ্চয়ই আপনি আমাকে দেখেছেন না আমি খেয়াল করতে পারছি না দেখুন তো এই মানিব্যাগটা আপনার কিনা হ্যাঁ এবার তো আমারই কিন্তু আপনি কোথায় পেলেন আপনি উঠে আসার পর থেকে আমি তাকিয়ে দেখলাম এই ব্যাগটা পড়ে আছে অনেক চেষ্টা করে আপনাকে আমি ধরতে পারলাম না তাই বাড়িতে আসতে আমি বাধ্য হয়েছি ঠিকানা জানার জন্য ওই ব্যাগটাকে খুলতে আমি বাধ্য হয়েছি যদি কিছু ভুল করে থাকে আপনি আমাকে ক্ষমা করবেন দেখুন তো ঠিক আছে কিনা দেখুন 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 ছোট বাবু দেখুন পৃথিবীতে এখন সব মানুষ স্বার্থপর বেইমান হয়ে যায়নি কারণ এই ব্যাগটা একটু খুলে দেখুন সঠিক আছে কিনা এ আপনি কি বলছেন ম্যাডাম আমার হারানো জিনিস আপনি এত কষ্ট করে বাড়ি বই এনে দিলেন আর আমি নো 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 যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন নমস্কার শুনুন কিছু বলবেন এত বড় মুহূর্তে দিনের মনে ঘরে চাপিয়ে দিয়ে পরিচয় না দিয়ে চলে যাচ্ছেন ম্যাডাম বিশ্বাস করুন এই মানিব্যাগে শুধু যে টাকা ছিল তাই নয় এমন কিছু মূল্যবান কাগজ ছিল যা
রানীকে উদ্ধার করা কঠিন হতো। তাই এই মুহূর্তে বিনিময়ে আপনাকে ছোট করতে চাই না, যদি শুধু দয়া করে পরিচয়টা দেন। পরিচয়? আরে কি পরিচয় দেবো বলুন? ছোটবেলা থেকে বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি গ্রামে একটা অনাথ আশ্রমে মানুষ হয়েছি। বর্তমানে এখন ওই অনাথ আশ্রমে ওই মানসিক রোগীর সেবা করাই হচ্ছে আমার একমাত্র কাজ। বাহ, বাহ। অসাধারণ জীবন আপনার, তাই আপনি মহাকর্মে ভর্তি হতে পেরেছেন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো হলো। হ্যাঁ, এই কার্ডটা রেখে দিই, যদি কোনোদিন এই অধমকে প্রয়োজনে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। থ্যাংক ইউ স্যার, মেনি মেনি থ্যাঙ্কস। মে গড ব্লেস। আপনি যাই বলেছেন ওই মেয়েটার পোশাক দেখে না আমি কিন্তু একদম ভয় পেয়ে গেলাম। ওরে কাঞ্চন, পোশাকে মানুষের পরিচয় হয় না। ছোটবাবু, তুই একদম ঠিক কথা বলেছিস রে সমু, তুই একদম ঠিক কথা বলেছিস। দাদা, মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার ব্যবহারে। দাদা, আরে সমু, হ্যাঁ কাঞ্চন, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন?